একটি দেশ স্বাধীন করে দিয়েছে? এটাই কি আমার অপরাধ? আমি আজকে একটি কথাই বলবো শুধু, যারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল এবং যারা এই হত্যার পিছনে জড়িত ছিল এবং যারা এই হত্যার বিচার না করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করেছিল, ইনডেমনিটি অধ্যাদেশ, কালো আইন করেছিল, পরবর্তীতে হত্যাকারীদের বিভিন্নভাবে পুরস্কৃত করেছিল, সকলেই একই গোত্রের। তাদের ধর্ম কি? তারা কি মুসলিম? তারা কি খ্রিস্টান? তারা কি বৌদ্ধ? তারা কি হিন্দু? তারা কি ডাকে? সৃষ্টিকর্তাকে ডাকে। আর সেই সৃষ্টিকর্তা কি তাদের কথা শুনবে? তাদের কি কোনো বিবেক ছিল, মানবতা ছিল? তারা শুধু তাদের ক্ষমতা আদায় করার জন্য তারা সকল বিবেককে পিছে দলিত করে তারা একটি শিশুকে হত্যা করতেও তাদের হাত কাঁপেনি। আজকে আমি বলবো, বাংলাদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, যারা এই হত্যার পিছনে জড়িত ছিল, যারা হত্যাকারীদেরকে বিভিন্নভাবে মদত দিয়েছে, পুরস্কৃত করেছে, তারা কিন্তু এখনো বাংলাদেশের মাটিতে আছে। আর তাদের কিন্তু কোনো ধর্ম নেই। যারা শিশুকে হত্যা করতে পারে তাদের কিসের ধর্ম? আর তারা যে কোনো সময় যে কোনো ধর্মের মানুষের উপর আঘাত হানতে পারে, অত্যাচার করতে পারে, অগ্নিসংযোগ করতে পারে। একজন সঠিক মানুষ, মানবতার মানুষ, মানবিক মানুষ কখনো এসব করতে পারে না, কোনো ধর্মের মানুষই করতে পারবে না। আসুন, আজও ষড়যন্ত্র চলছে। আমাদের আজকে সভানেত্রী যিনি বসে আছেন, আমরা হয়তো অনেক কথা বলছি, কিন্তু তিনি কখনো বাবার কথা মনে করছেন, তার স্মৃতি চোখের সামনে ভাসছে, কখনো মায়ের আদরের স্মৃতি ভাসছে, কখনো ভাইদের, আর ছোট্ট শিশু রাসেলের কথা বারবার মনে করে ভিতরে কতটা কষ্ট নিয়ে তিনি এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের বঙ্গবন্ধুর জন্মদিনকে শিশু দিবস করা হয়েছে, শিশুদের জন্য বিনামূল্যে বই বিতরণ হচ্ছে, শিশুদের জন্য বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা হচ্ছে, তাদের যে বিভিন্ন প্রতিভা আছে সেই প্রতিভা বিকশিত করার সুযোগ করে দেওয়া হচ্ছে, শিশু একাডেমিকে আপগ্রেড করা হয়েছে। সারা বাংলাদেশে যারা পথ শিশু, এবার সেই নেত্রী ঠিক করেছেন পথ শিশুদের একজনের যেন শিক্ষা ছাড়া বঞ্চিত না হয়, তাদেরকেও সুযোগ করে দিতে হবে আজকের এই শেখ রাসেল দিবসে। আসুন, আমরা শেখ রাসেলের প্রতি আবারও ক্ষমা চাই। আমরা অন্যায় করেছি, আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। আগামী ভবিষ্যতে যেন আর একটি শিশুও এমনি করে মৃত্যুবরণ করে না। আর যারা এই অন্যায়ের সাথে জড়িত আছে, প্রত্যেককে মুখোশ উন্মোচিত করার এখনই সময়। আমরা সবাই আপনার পাশে আছি নেত্রী, অবশ্যই আমরা সেই কাজে আপনার নির্দেশে এক পাও পিছ হব না। এই কথা বলে আবারও শেখ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। সৃষ্টিকর্তা যেন তাকে সবচেয়ে সুন্দর বেহেশতের জায়গাটি দেয়, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আজকের সবার শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা, জাতীয় নেতৃবৃন্দ, আজকে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। আমরা যখন শেখ রাসেলের কথা ভাবি, এটি আমার ব্যক্তিগত উপলব্ধি। আমি জানি আমার মতো সকলেই যখনই শেখ রাসেলের কথা ভাবি, আমাদের মানসপটে, স্মৃতিতে শেখ রাসেলের সেই 10 বছরের ছবিটাই একেবারে স্থির হয়ে আছে। এবং জন্মদিন স্বাভাবিকভাবে একটি উৎসবের বিষয়। আজকে আমরা যখন শেখ রাসেলের 58তম জন্মদিন উদযাপন করে যাচ্ছি, আমাদের কাছে জন্মদিনের উৎসবের চেয়ে সেদিনের
আগস্টের কাল রাতের বর্বরতা, নৃশংসতা আমাদেরকে বেদনায়, বিষাদে আমাদেরকে ভারাক্রান্ত করে। আমরা দেখেছি সেদিন পৃথিবীর সবচেয়ে নির্মমতম রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছিল এবং খুনিরা এবং এই খুনের যারা পৃষ্ঠপোষক ছিলেন তারা সেদিন জাতির পিতা সহ, বঙ্গমাতা সহ জাতির পিতার সন্তানদের হত্যাকাণ্ডকে এক ধরনের আইনগত বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স তারা জারি করেছিল। তার পাশাপাশি এই হত্যাকাণ্ডকে বিভিন্ন কাল্পনিক, বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে এক ধরনের রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। আমি জানি আমার মতো অনেকেই এই স্বাধীন বাংলাদেশে বড় হয়েছে সেই কাল্পনিক, সেই কুৎসা, সেই অপপ্রচার শুনেই। বলা হয়েছিল এই বাড়ির বঙ্গবন্ধু পরিবারের প্রতিটি সন্তান, এই মহামানবের প্রতিটি সন্তান খুব উৎকৃষ্ট মানব সন্তান ছিলেন। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 50-এর দশকের মাঝামাঝি এই তৎকালীন পূর্ব পাকিস্তানের মন্ত্রী পাড়ায় আপনি থাকতেন। আপনার পিতা তখন পূর্ব পাকিস্তানের মন্ত্রী ছিলেন। আপনার ভাইয়েরা তারা মন্ত্রীর সন্তান হয়ে হিসেবে বড় হয়েছিলেন একটি পর্যায়ে। কিন্তু 1971 সালের 15 মহান মুক্তিযুদ্ধের সময় তারা সেদিন সেই নিরাপত্তা বেষ্টনী থেকে পালিয়ে গিয়ে মহান মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন। কিন্তু বলা হয়েছিল এই খুনিরা, জাতির পিতার সন্তানরা কাল্পনিক ব্যাংক ডাকাতির সাথে জড়িত ছিলেন। 75-এর 15 আগস্ট হত্যা করে তো রাষ্ট্র পরিচালনা করেছে 21টি বছর, কিন্তু কোনোদিনে জাতির সামনে শেখ কামালের নামে বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে কোন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট ছিল এই তথ্য তো জাতির সামনে তারা হাজির করতে পারে নাই। আমরা শুনেছি বলা হয়েছিল জাতির পিতার সন্তানদের সাথে দেশের সেনাবাহিনীর সাথে বিরোধ ছিল। ইতিহাস কি বলে? শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম যে কমিশন অফিসার ছিল তাদের একজন মেধাবী অফিসার ছিল। শুধু তাই নয়, সেদিন তিনি নিজের জীবনকে বাজি রেখে তৎকালীন মহান মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক কর্নেল আবু ওসমানের এডিসি ছিলেন। শেখ জামাল পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি সেই যুক্তরাজ্যের সবচেয়ে খ্যাতনামা মিলিটারি একাডেমি, তার ওখান থেকে কমিশন প্রাপ্ত সেনাবাহিনীর অফিসার ছিলেন এবং 14 আগস্ট দায়িত্ব শেষ করে সেদিন পিতামাতার সাথে বাসভবনে ঘুমাতে এসেছিলেন। আমরা জেনেছি জাতির পিতার ইন্টারভিউতে শেখ রাসেলও স্বপ্ন দেখেছিল তিনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন মেধাবী অফিসার হবেন, তার 2 বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করবেন। সেদিন পরম করুণাময় অশেষ কৃপায় আপনি, আপনার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকাতে আপনারা বেঁচে গিয়েছিলেন। আপনারা বেঁচে এই বাংলাদেশকে বিপর্যয় ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। সেদিন বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু পরিবারের নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। আজকে আমরা কি দেখি? আজকে জাতির পিতার যখন জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে, এই জাতির পিতার নেতৃত্বে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার যখন সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে, তখন আপনি 75 বছর বয়সে এই বাংলাদেশের মানুষকে আজকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আর এই পরিবারের সন্তানরা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বাংলাদেশের মানুষকে আজকে ডিজিটাল মুক্তি দিয়ে যাচ্ছে। এই পরিবারের সন্তানরা হাউস অব কমন্সে দাঁড়িয়ে আজকে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। এই পরিবারের সন্তানরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা হয়ে বাংলাদেশ থেকে প্রতিবন্ধীদের অভিশাপ গোছানোর জন্য কাজ করে যাচ্ছে। জাতির পিতার যে অবদান, এই মহামানবের যে অবদান, এই মহামানবের প্রতিটি সন্তান যে উৎকৃষ্ট মানব সন্তান ছিল মানবিক গুণাবলীতে, আজকে সেই বিষয়টি আজকে নতুন প্রজন্মের কাছে নতুন ভাবে ফিরে এসেছে। আমরা জানি শেখ রাসেল কবুতরের মাংস খেতেন না। আপনার লেখায় আমরা পড়েছি তিনি পোষা কবুতরের সাথে শেখ রাসেলের বন্ধুত্বের কারণে তিনি কবুতরের মাংস খেতেন না। এরকম সংবেদনশীল
নিষ্পাপ শিশুকে সেদিন হত্যা করা হয়েছিল। আমি জানি বাঙালি জাতি যতদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন থাকবে, আমরা শেখ রাসেলের জন্মদিন আমরা উদযাপন করব। একই সাথে এই খুনি গোষ্ঠী, এই খুনিদের যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং বঙ্গবন্ধু পরিবারের হত্যাকাণ্ডকে রাজনৈতিক বৈধতা দেওয়ার জন্য যারা সেদিন বিভিন্ন ধরনের অপপ্রচার, বিভিন্ন ধরনের মিথ্যা কুৎসা রয়েছিল, তাদের প্রতি আমরা ঘৃণা জানাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের আজকের এই জন্মদিনে এবার সংক্ষিপ্ত আকারে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য, শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রী সুজিত রায় নন্দী। সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চারবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, পরম শ্রদ্ধাভাজন জননেত্রী শেখ হাসিনা এমপি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, বক্তব্য রাখার অবকাশ নেই। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু মুজিব সহ 1975 সালের 15ই আগস্টে যারা আত্মাহুতি দিয়েছে তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি। স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় বেদনার। আজকে এই 18 অক্টোবর সেই দিন ছিল বাঙালি জাতির জন্য একটি মধুর দিন, একটি ঐতিহাসিক দিন। আর 15ই আগস্ট 1975 সালের 15ই আগস্টের সেই কালো রাত্রি, সেই দিন হচ্ছে বিষাদের, সেই দিন হচ্ছে বেদনা বিধুর। সেই দিন পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের পাতায় পৃথিবীতে বহু রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। জুলিয়াস সিজার থেকে শুরু করে আমরা শ্রীমতী গান্ধী পর্যন্ত যে সকল রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছি ইতিহাসের পাতায়, পৃথিবীর ইতিহাসে কোথাও 1975 সালের 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব সহ যেভাবে অবলা নারী, অবর শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে, পৃথিবীর জঘন্যতম ইতিহাস সৃষ্টি করেছিল সেই দিন। আজকে বলতে চাই শেখ রাসেল আজকে আমাদের হৃদয়ে চিরদিন থাকবে। আজকে বলতে চাই জননেত্রী শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্র চলছে, সেই জন্য আজকে সকল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সকল গণতান্ত্রিক শক্তি, সকল অসাম্প্রদায়িক শক্তিকে এক মঞ্চে আসতে হবে এবং এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে, সংগ্রাম করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সত্য সুন্দরের বিজয় নিশ্চিত করব। আমি পরিশেষে সবাইকে অভিবাদন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি জনগণের, জয় হোক প্রগতিশীল শক্তির, জয় হোক শুভ শক্তি। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য জননেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত শহীদ শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আমার পরম শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা,
জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ জন্মদিন। আরেকদিকে আমার কাছে এটা অত্যন্ত শোকের দিন। অনেকে অনেক রকম বক্তৃতা করবেন, আলোচনা যাবেন। আমি শেখ রাসেলের 3টে জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি গত 2 দিন প্রায় যখন শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল যারা শহীদ হয়েছেন প্রত্যেকে নিয়েই আলাদা আলাদা ভাবে আমি একটু এদের সম্বন্ধে আরো গভীরভাবে দেখার জন্য চিন্তা করি। শেখ রাসেলের ছবির দিকে আপনার কি কোনদিন তাকাইছেন? সবাই তাকাইছেন। দেখেন তো শেখ রাসেলের চুলের স্টাইলটা। সারা পৃথিবীতে এই ছোট্ট 9-10 বছরের রাসেলের চুলের যে একটা সৌন্দর্য, আমার মনে হয় পৃথিবীতে খুব কম ছেলের, শিশুর এই স্টাইল চোখে পড়বে। তাকান শেখ রাসেলের চোখের দিকে, তার 2টা চোখ, হরিণের চোখ কিন্তু এখানে হার মানায়। আরেকটা দিক আমি তার লক্ষ্য করি, তার হাসি। মোনালিসার হাসির চেয়েও এই হাসি কিন্তু অত্যন্ত সুন্দর। এই শিশু 10 বৎসরের রাসেল যদি আজকে বেঁচে থাকতেন, আমাকে মাফ করবেন আমি একটু বেশি বলে বলতে পারি, বিশ্বের নিপীড়িত মানুষের নেতৃত্ব দিতেন। তার চোখ সেটাই বলে। তার হাঁটা, আজকে 10 বছরের শিশুর বঙ্গবন্ধুর সাথে পায়ে পা মিলিয়ে যেভাবে হেঁটেছেন বিদেশে গিয়ে, এটা কিন্তু শিক্ষা নিয়ে। আমরা অনেকে অনেকভাবে চিন্তা ভাবনা করি, করা স্বাভাবিক। এই শিশুকে যারা আঘাত করতে পারে তারা নর পশু। এদের ইহকাল পরকালে কোনো জায়গায় জায়গা হবে কিনা আমার জানা নাই। এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা এই ধরনের শিশুকে যে বলে আমাকে আমার মার কাছে নিয়ে যাও, আমি মার কাছে যেতে চাই, আকুতি মিনতি করেছেন। ঘাতকরা তাকে ধরে বলেছে চলো তোর মার কাছে নিয়ে যাই। ঠিক মার কাছেই নিয়ে গেছে, কিন্তু সেইখানে তাকে হত্যা করেছে। কতটা পাষণ্ড হলে, কতটা নির্দয় হলে, এবং এর পেছনে যদি বড় কোনো শক্তি না থাকে এই সাহস কিন্তু পায় না। এই সাহসটা হলো জিয়াউর রহমান। ওই উত্তর পাড়ার থেকে যদি এই সাহসটা না পায়, তাহলে এই ধরনের জঘন্য কাজ করা কারো সাহস হবে না। যে কান তালে মাথা আসে। তাই রাসেলের আমার 15 আগস্ট শহীদ হয়েছেন, এই শহীদের যদি হত্যার বিশ্লেষণ করেন, প্রথমেই হবে এই জিয়াউর রহমান, তারপর হবে খন্দকার মুশতাক গং, বিদেশি চক্র। বিচার হয়েছে, হবে। যারা যেখানে পালিয়ে রয়েছেন ধরে আনা হবে ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু যারা পেছনে ছিলেন, এখনো বারবার অনেকবার আমি বক্তৃতা বলেছি, তারা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেল। আজকে আমারও জানতে ইচ্ছে করে আমার বন্ধু শেখ কামালকে কারা হত্যা করেছে, নেপথ্যে কে ছিলেন, কারা ছিলেন, এদের বের করা কিন্তু দরকার। অনেকে বলি আমরা ট্রাইব্যুনাল করেন, এইটা করেন, ওইটা করেন, বলতেই শুনতেছি, কিন্তু কার্য কিন্তু দেখতেছি না। আর আমরা কয়দিন আর বাঁচবো? মৃত্যুর আগে দেখে যেতে চায় নেত্রী যে এদের নেপথ্যে যারা ছিল এদেরকে কাঠগড়া দাঁড় করানো। আরেকটা বলেন, যে মারা যায় তার তো মরেই গেছে, তার নিয়ে টানাটানি লাভটা কি? কিন্তু খন্দকার মুশতাক মৃত্যু হয়ে গেল, তার কবর থেকে লাশ তুলে, যিনি জাতির পিতাকে হত্যা করেছে, রাসেলকে হত্যা করেছে, তাকে লাশ তুলে এনে তারও সেই লাশেকে বিচার করে কাঠগড়া দাঁড় করাতে হবে। মরে গেল, তার কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে।
খন্দকার মুস্তাক কিন্তু আইনের মোকাবেলা করে নাই। স্বাভাবিক মৃত্যু হোক, যেই মৃত্যু হোক, তিনি খুনি, তিনি অপরাধী, হত্যাকারী, তার বিচার এই লাশ তুলে এনে বিচার করার জন্য নেত্রীর কাছে আমি দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। তাদের আত্মার শান্তি হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব আফামা বাহাউদ্দিন নাসিম। জনাব আফামা বাহাউদ্দিন নাসিম। আসসালামু আলাইকুম। আজ শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, শহীদ শেখ রাসেলের বড় বোন দেশরত্ন শেখ হাসিনা, আজকের এই দিনে শহীদ শেখ রাসেলের সম্পর্কে আলোচনা করার দুঃসাহস আমার নেই, কারণ শেখ রাসেল সম্পর্কে সবচেয়ে বেশি যে মানুষটি জানেন এবং সবচেয়ে বেশি আদর যিনি করতেন পিতামাতার পরে, তিনি আজকের এই সভার সভাপতি। সুতরাং আমরা তার কাছ থেকেই শুনবো। আজকে আমি শুধু বলতে চাই, যারা ইতিহাসের, মানবতার ইতিহাসের, সভ্যতার ইতিহাসের সবচাইতে নিষ্ঠুরতম কাজটি করেছে সে নরপশু নরঘাতকদের, তারা দেখেন সেদিন শিশুপুত্র শেখ রাসেলকেই হত্যা করেনি, তারা হত্যা করেছে অবলা নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, তারা হত্যা করেছে অন্তঃসত্ত্বা নারী বেগম আরজুমনিকে। কত নিষ্ঠুর, কত জঘন্য, কত পাপী হলে এমনও তো নিষ্ঠুর হত্যাকাণ্ডটি সেদিন করেছে। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পট পরিবর্তন হয়েছে, সেখানে অনেককে জীবন দিতে হয়েছে, কিন্তু কোন নারী, কোন শিশু অথবা কোন অন্তঃসত্ত্বা মানুষকে, নারীকে হত্যা করা হয়েছে এই ইতিহাস দেখা যায় না। সত্যি আমরা অভাগা, দুর্ভাগা। আমরা সেই জাতি, যে জাতি বিশ্বের কাছে আমরা দাবি করি আমরা বীরের জাতি, অথচ এই জাতিতে ভিতরেই আছে বিশ্বাসঘাতক, নরঘাতক, শিশুঘাতক, নারী ঘাতকরাও আছে এই দেশে। আজকে আমাদের সৌভাগ্য, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন বেঁচে ছিলেন, তার বোন, ছোট বোন শেখ রেহানা বেঁচে ছিলেন। সেই কারণে তিনি বাংলাদেশে ফিরে এসে এই জঘন্য হত্যাকারীদের বিরুদ্ধে বাংলার মানুষদেরকে ঐক্যবদ্ধ করে, মুক্তিযুদ্ধের চেতনার মানুষদেরকে ঐক্যবদ্ধ করে, অসাম্প্রদায়িক চেতনার মানুষদেরকে জাগরিত করে তিনি সরকার গঠন করাতে সক্ষম হয়েছিলেন। বিদায়ী সেই হত্যাকাণ্ডের বিচারের রায় আমরা পেয়েছি, আমাদের দায় মোচন হয়েছে, কিন্তু আমাদের কালিমা লেপন হয়নি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বলতে চাই, আজকে স্বাধীন বাংলাদেশের 50 বছর পর আজও আমরা কি দেখি? আজও সেই সাম্প্রদায়িক শক্তি যারা বারবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে হামলে করেছিল, হত্যা করেছিল 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সভ্রমানের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই ঘাতকদের রক্ত বীজ বৃক্ষেরা এখনো বেঁচে আছে। তারা বারবার বাংলাদেশে আঘাত করে, বারবার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আঘাত করে। গত 13টি বছরের ভিতরে 12টি বছর সারা বাংলাদেশে পূজা, শারদীয় দুর্গা পূজা উৎসবের সেই আনন্দের সাথে পূজা উৎসব পালিত হয়েছে। এবার বিএনপি, জামাত আর সাম্প্রদায়িক শক্তি তারা ষড়যন্ত্র করে
নীল নকশা করে সেবারের শান্তিপূর্ণ সেই পূজা উৎসবে নির্দিষ্ট চক করে তারা আঘাত করেছে পবিত্র কোরআন শরীফকে। ভোরের অন্ধকারে সূর্য ওঠার আগে মন্দিরে পূজা মণ্ডপে পাঠিয়ে মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করেছে। এই সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টিকারী আর কেউ নয়, এরা জামাত বিএনপি। আর সাম্প্রদায়িক শক্তি, এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের নেতা কিছুক্ষণ আগে বলেছেন, জাতির পিতার সুযোগ্য সন্তান বঙ্গবন্ধু কন্যার গতকাল নির্দেশের পরে মাত্র 12 ঘন্টা পার হয়নি, আমরা এখানে যে বিশাল জনগণের ছাত্র জনতা যুবকের সমাবেশ হয়েছে, শান্তি সমাবেশ, প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে ওই অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তির বীজ দাঁত ভেঙে দেওয়ার জন্য বাঙালি জাতিকে প্রাণ সঞ্চার করেছে। ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে এই অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তি নিশ্চিহ্ন করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমরা গঠন করবই করব। এই হোক শেখ রাসেল দিবসের আমাদের প্রত্যয়, আমাদের প্রতিজ্ঞা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব আব্দুর রহমান। জনাব আব্দুর রহমান। সমবেত ভাই এবং বোনেরা, আসলে শেখ রাসেলের এই জন্মদিনে দাঁড়িয়ে তার সম্পর্কে কিছু কথা বলবার জন্য যিনি এখানে উপস্থিত আছেন এবং মূলত যার কাছ থেকেই রাসেল সম্পর্কে আমরা জানব, আমার মনে হয় যে আমরা কেউই আমাদের সময় বেশি না নিয়ে তাকেই আজকের সময়টুকু দেওয়া উচিত। আজকে ছোট্ট শিশু রাসেলের এই জন্মদিনে দাঁড়িয়ে শুধু আমার একটা অনুভূতি হৃদয় জুড়ে হাহাকার করছিল, সেটি হলো শেখ রাসেলের শেষ সময়ে বলেছিল, তোমরা আমার মার কাছে নিয়ে যাও, আমার হাসু আপার কাছে নিয়ে যাও। সে ভালো করে জানতো যে হাসু আপা দেশে নাই এবং হাসু আপার কাছে ওরা নিয়ে যেতে পারবে না। এই কথাটা মনে পড়ে আমার এই উপলব্ধিটাই হলো যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসু আপাকে এতই নির্ভরতার জায়গা দিয়ে তাকে সকল সমৃদ্ধি দিয়ে তৈরি করেছেন যে শেষ আশ্রয়ের জায়গায় সেই হাসু আপাকে আমাদের সেই ছোট্ট রাসেল মনিও খুঁজে গিয়েছিল। হতে পারত যদি একটু কল্পনায় চিন্তা করি যে রাসেল আজ বেঁচে আছে এবং তার বয়স 58 বছর। আমার কাছে মনে হয় যে দিন শেষের সকল ক্লান্তি দূর করবার জন্যে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলবার জন্য যে আকুতি,
এবং আমাদের প্রিয় নেত্রী, আমাদেরও বড় বোন, আমাদেরও ঠিকানা। তিনি যখন ক্লান্তিতে, অবসাদে, অনেক সময় পরিশ্রান্ত হয়ে যান, আমার কাছে মনে হয় যে যদি রাসেল বেঁচে থাকতো তাহলে রাসেল আমাদের প্রিয় আপা বঙ্গবন্ধু কন্যা, তার বুকটার মধ্যে শেখ রাসেলকে জড়িয়ে ধরে নিয়ে সকল ক্লান্তি তিনি দূর করতে পারতেন, কিন্তু সেই সুযোগটিও তার জীবনে নাই। তো আমি বেশি কথা বলবো না, খুব সংক্ষেপেই আমি এইভাবে শেষ করব যে আমার শ্বশুর জনাব তোফাজ্জল হোসেন মুকুল মিয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন মিলে প্রায় 42 বছর। উনি বঙ্গবন্ধুর কাছে, উনি আর শাহজাহান সাহেব প্রতিনিয়তই যাওয়া আসা করতেন। বঙ্গবন্ধু একদিন সাংবাদিকদের ডেকেছেন 32 নম্বরের হল রুমে। তো রাসেল সে পড়া থেকে উঠে এসে বারবারই বঙ্গবন্ধুর কাছে আসছিলেন, আর বঙ্গবন্ধু বলছিলেন, যাও বাবা তুমি পড়তে যাও। সাংবাদিকদের বঙ্গবন্ধু বললেন যে বাংলাদেশের 7.5 কোটি মানুষ আমার কথা শোনে, কিন্তু একটা মানুষই আমার কথা শোনে না। তখন অনেক উদ্গ্রীব, উৎকণ্ঠা, উৎসাহ নিয়ে, কৌতূহল নিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বঙ্গবন্ধু কে এমন সেই মানুষটা যে আপনি বেঁচে থাকতে জানেন যে আপনার কথা শোনে না, তারপরেও সেই মানুষটা কে আমাদের জানতে বড় ইচ্ছে হয়। ইতিমধ্যে আবার রাসেল বঙ্গবন্ধুর কাছে আসছে। বঙ্গবন্ধু বলছে যথারীতি, রাসেল তুমি পড়তে যাও বাবা। রাসেল বলছে, না আমি তোমার কাছে থাকবো, আমি তোমাকে ছাড়া পড়তে যাব না। তো বললে, সাংবাদিকদের বলছে, দেখলে তো এই সেই মানুষটা, যেই মানুষটা আমার কথা শোনে না। বঙ্গবন্ধু আজকে সেই রাসেলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, এবং আমাদের দলের সাধারণ সম্পাদক যথার্থভাবেই বলেছেন যে বাটন রাসেলের নামের সাথে নাম মিলে তার নাম রেখেছিল একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় নাই। আজ রাসেলের এই জন্মদিনে দাঁড়িয়ে আলোচনাকালে অনেকে অনেক কথা বলেছেন, বিশেষত অনুপ্রবেশের কথা বলেছেন, মতলববাজদের কথা বলেছেন, যেই দলে সেই ধরনের পাখিরা আনাগোনা করছে। আমি প্রিয় আপা আপনাকে একটা কথা শুধু বলবো, আমার মুখে কথা বলা একটা স্পর্ধারই সামিল, তারপরেও আমার একটা উপলব্ধি, যারা একটু বেহায়ায় নির্লজ্জ হয় ওরা যে কোনো অবস্থাতেই প্রাণ খুলে হাসতে পারে, আর যারা একটু অভিমানী হয়, যাদের ভেতরটায় কষ্ট থাকে, ওরা হাসতে পারে না। এবং এই বেহায়েরা তারা মতলববাজ হয়, তাদের সুনির্দিষ্ট এজেন্ডা থাকে। আমি শুনেছি, সেই একইভাবেই বলবো, আমার সেই শ্বশুর তোফাজ্জল হোসেন মুকুল সাহেবের কাছেই শুনেছি। বঙ্গবন্ধু একদিন চাঁদপুরে যাচ্ছিলেন লঞ্চে, বঙ্গবন্ধুর সাথে অনেকেই সে চাঁদপুরে সফর সঙ্গী হচ্ছিলেন। একটা মেঘ আকাশে লঞ্চের উপর দিয়ে
লঞ্চ যেদিকে যাচ্ছে সেদিকে মেঘটাও যাচ্ছে। তো হঠাৎ করে মোস্তাক বলতেছে যে দেখছো বঙ্গবন্ধু, আল্লাহর কি কুদরত যে এই ম্যাগটা তোমার লঞ্চের উপরে দিয়ে দিয়েছে ছায়া হিসেবে, যেন তোমার কোনো রোদ্দুর না লাগে। তো এই চাটুকারিতা, এবং শুনেছি বঙ্গবন্ধু বালিহাঁস মাংস খেতে ভালোবাসতেন। মোস্তাক যেভাবে ওই বালিহাঁসকে জব করে মাংস বানিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলেন 14ই আগস্ট রাতের আগে, ঠিক একইভাবেই বঙ্গবন্ধুকে জব করল ওই মোস্তাক। এই মতলববাজরা তারা জানে যে কোন সময়ে কোন জিনিসকে হাসিল করবার জন্য আমাদের কি করতে হবে। আমি জানি 81 সালের 17ই মে থেকে দীর্ঘ পথ আপনি পাড়ি দিয়েছেন। আপনার বুকের কান্না কেউ শুনতে পায়নি, নিভৃতে নির্জনে একা একা কেঁদেছেন। তো আমি শেষ করছি যে আজকে এই দিনে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমাদের এই দলকে আমরা মতলববাজ শূন্য করব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেই বুকের হাহাকার, রাসেলকে হারানোর যেই বেদনা আমরা ভাই হিসেবে খানিকটা হলেও তার সেই হাহাকার পূরণ করব। এই হোক আজকের দিনের কথা। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। খোদা হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে সবার সভাপতির কাছ থেকে মূল বক্তব্য শুনব। এটি আমাদের সবার অভিপ্রায়। অনুগ্রহ করে আপনার সংক্ষিপ্ত আকারে শ্রদ্ধা নিবেদন করবেন। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক। জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক। অক্টোবর আমাদের প্রিয় ভাই শহীদ শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার পরম শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, দুঃখী মানুষের মুক্তির দিশারি, আধুনিক বাংলার রূপকার, আমাদের পরম শ্রদ্ধেয় জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত নেতৃবৃন্দ, ভাই ও বন্ধুগণ, বিরহের গানে স্পর্ধা যুগে কাল থেকে কালান্তরে মুক্তির আতর ঘর নির্মাণের মশাল জ্বালানোর সেনাপতি, যিনি মুক্তির মিছিলে বাঁধ ভাঙা স্লোগানের সুর অনুরণিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছেন স্বাধিকার থেকে স্বাধীনতার তিলক, বাংলার হাজার বছরের অগ্নিপুরুষ, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিদগ্ধ শ্রদ্ধা জানাচ্ছি বাঙালিত্বের প্রতীয়মান স্পৃহার তুমুল সাহসিকতার প্রতীক বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা মুজিবের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধাবনত চিত্তে গভীরভাবে স্মরণ করছি আগস্ট ট্র্যাজেডির
অমানুষের শিশু রাসেল সহ শহীদ হওয়া সকল শহীদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া 30 লাখ বীর মুক্তিযোদ্ধা ও 2 লাখ নির্যাতিতা মা বোনকে। এছাড়াও ইতিহাসের সমরাঙ্গনে ন্যায় যুদ্ধে বলিয়ান হয়ে যুগে যুগে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের স্মৃতির প্রতি আমি অমর শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধু পরিবারের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ঠিক এমন একটি সময় বাংলার মাটিতে এসেছিলেন যখন বাংলার আকাশ পরাধীনতার বিষ বাষ্পে ঘনীভূত অন্ধকারে নিমজ্জিত ছিল। হেমন্তের এক মায়ের রাতে 2রা কার্তিক 1371 বঙ্গাব্দ ও 18ই অক্টোবর 1964 খ্রিস্টাব্দে ঠিক রাত 1:30টায় রোল রবিবার বাংলার আকাশের আলোর পাখি অন্ধকারের প্রবল প্রতিপক্ষ হয়ে এসেছিলেন শেখ রাসেল। 60-এর দশকে বিশ্ব মানবতার প্রতীক হয়ে আবির্ভূত হওয়া জগৎ বিখ্যাত নোবেল জয়ী দার্শনিক ও বিজ্ঞানী বার্টন রাসেলের নাম অনুসারে বঙ্গবন্ধু তার কনিষ্ঠ পুত্রের নাম রাখলেন শেখ রাসেল। শেখ রাসেলের যখন জন্ম হয় তখনকার পরিস্থিতি ছিল রীতিমতো থমথমে ও উত্তেজনাকর। তখন ঐতিহাসিক ও রাজনৈতিক ঘটনাগুলো বেশ প্রভাব ফেলছিল পূর্ব পাকিস্তান জুড়ে। একদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোল, আবার অন্যদিকে প্রেসিডেন্ট আইয়ুব খান ও সম্মিলিত বিরোধী প্রার্থী কায়েদে আজম মোহাম্মদের জিন্নার বোন ফাতেমা জিন্না। কঠিন অনিশ্চয়তার অন্ধকারের মাঝে ওই অঞ্চলের মানুষ যখন স্বাধীনতার স্বপ্ন দেখছেন ঠিক তখনই বঙ্গবন্ধু পরিবারের ঘর আলোকিত করে জন্ম নিল এক ছোট্ট শিশু রাসেল। রাসেলের যেদিন জন্ম হয় বঙ্গবন্ধু সেদিন ফাতেমা জিন্নার পক্ষে প্রচারণায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন। শিশু রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, কোট, রাসেলের জন্মের আগের মুহূর্তগুলি ছিল ভীষণ উৎকণ্ঠার। আমি কামাল, জামাল, রেহানা ও খোকা চাচা বাসায়, বড় ফুবু মেজো ফুবু মার সাথে, একজন ডাক্তার ও নার্সও এসেছেন। সময় যেন আর কাটে না, আমরা ঘুমে ঢুলু ঢুলু চোখে জেগে আছি নতুন অতিথির আগমন বার্তা শোনার অপেক্ষায়। মেজো ফুফু ঘর থেকে বের হয়ে এসে খবর দিলেন আমাদের ভাই হয়েছে। খুশিতে আমরা আত্মহারা, কতক্ষণে দেখব। ফুফু বললেন তিনি ডাকবেন। কিছুক্ষণ পর ডাক এলো। বড় ফুফু আমার কোলে তুলে দিলেন রাসেলকে। জন্মের পর থেকে দুরন্ত শিশু রাসেল ছিল সকলের আরাধনার পাত্র, কিন্তু রাসেলের বেশিরভাগ সময় কেটেছে বাবাকে ছাড়া। রাসেলের জন্মের পর থেকে বঙ্গবন্ধু বিভিন্ন সময় রাজনৈতিক ষড়যন্ত্রের আঁচলে পড়ে জেলবাস করতেন। কারণবশত বাবাকে না পেয়ে মা ফজলুদ্দিন মুজিবকে আব্বা বলে সম্বোধন করতেন শিশু রাসেল। বাবাকে না পাওয়ার চাপা কষ্ট শিশু রাসেল ঠিক যতটা উপলব্ধি করতেন ঠিক ততটাই নিজের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে পিতৃ স্নেহ দেবার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আক্ষেপ করতেন পিতা মুজিব, যার খানিকটা ফুটে উঠেছে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনীতে। 1966 সালের 6 দফা আন্দোলনের পর থেকে রাজবন্দী হিসেবে জেলে ছিলেন বঙ্গবন্ধু। কারাগারে দেখা করার সময় রাসেল কিছুতেই তার বাবাকে রেখে আসবে না, এ কারণেই তার মন খারাপ থাকতো। কারাগারে রোজনাম চাই শেখ রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, কোট, 2 বছরের ছেলেটা এসে বলে আব্বা বাড়ি চলো। কি উত্তর ওকে আমি দেব? ওকে ভোলাতে চেষ্টা করলাম, ও তো বোঝে না আমি কারাবন্দী। ওকে বললাম তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়ি থাকি, আবার আমাকে দেখতে এসো। ওকে বুঝতে চায় কি করে নিয়ে যাবে এই ছোট্ট ছেলেটা। ওর দুর্বল হাত দিয়ে মুক্ত করে এই পাষাণ প্রাচীর থেকে দুঃখ আমার লেগেছে। শত হলেও আমি তো মানুষ আর ওর জন্মদাতা। অন্য ছেলেমেয়েরা বুঝতে শিখেছে, কিন্তু রাসেল এখনো তো বুঝতে শেখেনি। তাই মাঝে মাঝে আমাকে নিয়ে যেতে চায় ও বাড়িতে। আনন্দময় শৈশবে রাসেলের দুরন্তপনার মাঝেও মায়ের শিক্ষায়
তার মানবীয় গুণাবলীর দ্যুতি ছড়িয়ে পড়ে। সেই অল্প বয়সী রাসেল মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে শেখে। বাড়ির কাজের ছেলে আব্দুল মিয়াকে ভাই বলে ডাকতো শিশু রাসেল। রাসেল যখন একটু বড় হলো তখন রান্নাঘরে লাল ফুল আঁকা থালায় করে পিঁড়ি পেতে বসে এই কাজের লোকদের সঙ্গে ভাত খেতে খুব পছন্দ করত। বাংলার মা মাটির সাথে মিশে যাওয়া ও সব শ্রেণী পেশার মানুষকে আপন করে নেওয়ার জন্য তার রক্তের শিরায় শিরায় পথিত ছিল। আর হবেই না বা কেন, সে যে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার। শিশুরা আসলে শৈশবের দুরন্তপনার সাথে ছিলেন তার প্রিয় হাসু আপা। শৈশবের আনন্দ উল্লাসের মৌতাতে অনাবিল দুরন্তপনায় ধানমন্ডির 32 নম্বরে সেই রোডটি কখনো শেখ রাসেলের সাইকেলের বেলের শব্দে, কখনো প্রতিবেশী বন্ধুদের সাথে ক্রিকেট খেলায়, কখনো বা বাড়ির পাশের লেক পাড়ে মাছ ধরায় উল্লসিত কণ্ঠে কলা কাকলিতে মুখরিত থাকতো। মাত্র 7 বছর বয়সে যখন তার ভাগ্নে সজীবদের জয়ের জন্ম হয়, তখন ভাগ্নে জয় ছিল শিশু রাসেলের আরাধনার একমাত্র অবলম্বন। বড় হয়ে আর্মি অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন শেখ রাসেল। মুক্তিযুদ্ধ চলাকালে রাসেলের এই ইচ্ছা মনের কোণে দানা বাঁধতে শুরু করে। এ থেকেই বড় দুই ভাই মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার পর তাদের কাছ থেকে খুব আগ্রহ নিয়ে যুদ্ধের গল্প শুনত রাসেল। এসব থেকেই যে তার ভেতরে নেতৃত্বের গুণাবলী বিকশিত হচ্ছিল তার হদিস মেলে আরেকটি ঘটনা থেকে। টুঙ্গিপাড়ায় তার গ্রামের বাসায় ঘুরতে গিয়ে সেখানকার খেলার সাথীদের নিয়ে নিজ বাহিনী তৈরি করেছিলেন শেখ রাসেল, এবং তিনি নিজেই ছিলেন সেই বাহিনী প্রধান, ছিলেন জেনারেল রাসেল। আমি আর বক্তব্য বাড়াবো না। আগস্টের আগে প্রিয় হাজুয়াবার সাথে জার্মানি যাবার কথা ছিল শিশু রাসেলের, কিন্তু জন্ডিসে আক্রান্ত হবার কারণে তিনি তার হাসুয়াবার সাথে যেতে পারেননি। সেই যে যেতে না পারা, তাকে মৃত্যুর কোলে ছুড়ে দেবে, কেউ তা বুঝতে পারেনি। ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে আমাদের ভাই রাসেলকে। সেই রাসেল ছিলেন আবহমান বাংলার দিগ্বিজয়ী সম্ভাবনার এক নান্দনিক প্রতিচ্ছবি। শুভ জন্মদিন শেখ রাসেল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক বাংলার নিপীড়িত জনতার, জয় হোক বাংলার মুক্তি পাগল জনতার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আজকের এই সভায় উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সহ কর্মী ভাই ও বোনেরা, সকলকে আন্তরিকভাবে সালাম জানাই। শুরুতেই আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, এবং সেই কালো রাত্রিতে বেগম ফজিলা মুজিব সহ শহীদ রাসেল সহ যারা শাহাদত বরণ করেছিলেন সকলের আত্মার প্রতি। আজকের এই দিনটি আমাদের জন্য হতে পারত অনেক আনন্দের, অনেক সুখের, অনেক খুশির, যদি রাসেল আজ বেঁচে থাকতো। 58 বছর গর্ব করার মতো। আজ দেশ গঠনে রাসেল বেঁচে থাকলে ঠিক তেমনি আমাদের নেত্রীর হাতকে আরো শক্তিশালী করতেন, তাকে সহযোগিতা করতেন, দেশ গড়তেন।
আমি বক্তব্য বাড়াবো না। আমরা অনেক পড়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় আপা, উনি লিখেছেন রাসেল ছিল ওনার অত্যন্ত আদরের সোনার ভাই। তিনি ছিলেন মমতাময়ী বোন। প্রথম জন্মের পর যখন প্রথম কুলে নেয়, ঠিক মার মতোই তার মাথা ভরা ঘন চুল, ফুটফুটে চেহারা তাকে অভিভূত করেছিল, এবং মার পরেই বোধহয় আপার কোলে সে স্থান পেয়েছিল সবচেয়ে আদরের, স্নেহের, ভালোবাসার। আজকে বাংলাদেশ যারা তাকে হত্যা করেছে তারা এই অপশক্তি, ধর্মান্ধ, তারা জঙ্গি, তারা সাম্প্রদায়িক, একই গোষ্ঠী আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে 49 থেকে সব সময় অসাম্প্রদায়িকতার পক্ষে কাজ করেছে, তার সাথে কোনোদিন আপোষ করে না। এই ধর্মান্ধদের বিরুদ্ধে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, ধর্মের নামে যারা তাদের লালসা পূরণ করে, উচ্ছিষ্টভোগী, এদের বিরুদ্ধে সারা জীবন বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রাম করেছেন। 64 সালে দেশে একটা বড় দাঙ্গা হয়েছিল, ধর্মীয় দাঙ্গা হিন্দুদের বিরুদ্ধে। সেই সময় বঙ্গবন্ধু একটা অসাধারণ ভূমিকা রেখেছিল। তিনি একটি নিজের হাতে লেখে একটা লিফলেট বিতরণ করেছিলেন, সেটি দিয়েছিল রুখে দাঁড়াও পূর্ববঙ্গ, এই হিন্দু সম্প্রদায়কে বাঁচানোর জন্য। এদেশের ইতিহাসে এটি উজ্জ্বল হয়ে থাকবে, এবং বঙ্গবন্ধুর ডাকে সকল সমাজ, সুশীল সমাজের প্রতিনিধিরা, সকল পেশাজীবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেদিন সেই ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে, ধর্মীয় দাঙ্গার বিরুদ্ধে বাংলার মানুষ, পূর্ব বাংলার মানুষ দাঁড়িয়েছিল। আজকেও আমাদেরকে যারা রাসেলকে হত্যা করেছে একই তারা। আমি বক্তৃতা করতে চাই না, বক্তৃতা আপা করবেন, আমি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। উনি আগে গণভবনে বা বিভিন্ন শিশুদের নিয়ে এই দিনটি প্রতিষ্ঠা করতেন, আর জাতীয়ভাবে সারা দেশেই অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশ এটা হচ্ছে মিশ্র। আমাদের একদিকে ব্যথা বেদনা, আর একদিকে আনন্দ খুশির। আমরা আপার কাছ থেকে শুনবো। আমি আর আমার বক্তব্য না বাড়িয়ে শুধু এইটুকুই বলতে চাই, আজকে আসুন আমরা শপথ নেই সারা পৃথিবীকেই শিশুদের জন্য আমরা নিরাপদ করব, তাদের জন্য সুখী সমৃদ্ধশালী একটা পৃথিবী আমরা গড়ে তুলব এবং অবদান রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে রাসেলের আত্মা শান্তিতে থাকুক। রাসেলের আত্মা চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস হোক। আগামী দিনের শিশুদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা প্রতি বৎসরই এই দিনটি উদযাপন করব এবং আমরা নতুন করে উদ্দীপ্ত হব, উজ্জীবিত হব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। বেগম মতিয়া চৌধুরী এমপি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ একই সঙ্গে বেদনা, অন্যদিকে সেই সম্ভাবনা যেটা রাসেলের মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে, সেই সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য আরেকজন নেত্রী, কিন্তু তিনি মানুষ, সেই সন্তপ্ত, সবচেয়ে আজকের দিনে যারা হাহাকার বাংলার মাটিকে ভরে দেয়, বাংলার বাতাসে ঘুরে বেড়ায়, জননেত্রী শেখ হাসিনা আজকে এখানে। তিনি শুধু সভাপতিত্ব করছেন তা না, তাকেও কিছু বলতে হবে, আমরা শুনব। উনি প্রায়ই বলেন যে এই কথাগুলো বলা ওনার জন্য খুবই কত কষ্টের, আমরা বুঝবো না, আমরা আসলেও বুঝি না, কিন্তু সময়ের দাবি, রাষ্ট্রের দাবি, জনগণের দাবি। এবং আজকে এই দেশে রাসেলের মতো ছোট্ট শিশু যারা আজকে টোকাই, যারা ঘুরে বেড়ায়, তাদের দাবি শেখ হাসিনাকে কথা বলতে হবে। আমরা দুটি চিত্র আমি তুলে ধরতে চাই। আপনাদের মনে আছে যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসলো প্রথমবার, তখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি গেছেন এবং গিয়ে তিনি এই রাসেলের বয়সে নয়, একটি শিশুকে
সে কোলের শিশু, বোঝাই যায় ছবি দেখলে, টেলিভিশনে বোঝা যাচ্ছিল যে তাকে মোটামুটি ভালো তোয়ালে দিয়ে পেঁচিয়ে তার কাছে দেওয়া হলো এবং উনি খুব আড়ষ্টভাবে ছবিটা তুলেছেন। আমরা তেরসাভাবে দেখলাম টেলিভিশনে, দেখার পরে সেখানে ওটা কাট। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ছুটে গিয়েছিলেন কক্সবাজারে বিরোধী দলের নেত্রী হিসাবে। তিনি রোহিঙ্গা সেই বিতাড়িত তাদেরকে যেমন সান্ত্বনা দিয়েছিলেন, আবার সেদিন উনি প্রধানমন্ত্রী একই সঙ্গে আমরা দেখতে পেলাম একটি বাস্তুচ্যুত রোহিঙ্গা ছেলেকে, কিশোর নয় শিশু, ওই রাসেলের বয়সে, তাকে উনি পরম মমতায় জড়িয়ে ধরেছেন। ছেলেটার নাকে ব্যান্ডেজ, অর্থাৎ সে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই দেশ থেকে পালিয়ে আসার সময়। সেখানে সেই ছবি যদি আমরা এখনো একটু দেখি পাশাপাশি রেখে, বোঝা যায় একটা হলো অন্তর থেকে উৎসারিত ভালোবাসা, স্নেহ, ব্যথা, আরেকটি হলো ফটো সেশন। এই পার্থক্যটুকু যদি আমরা উপলব্ধি করি তাহলে আমি আবারও বলবো, ওই রাসেলদের যে ভবিষ্যৎ, ওই শিশুদের যে ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ একমাত্র শেখ হাসিনার হাতেই নিশ্চিত এবং তারা বিকশিত হতে পারবে। তারা ফুলে ফলে পল্লবে সেই আজকে সারা বাংলাদেশকে শোভিত করতে পারবে। রাসেল আমাদের অস্ফুট কুড়ি, রাসেলের গন্ধ বর্ণ পৃথিবীকে আমোদিত করার আগেই, বাংলাদেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলার আগেই সে ঘাতকের নির্মম বুলেটে সে চলে যায়নি, তাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, শেষ করা হয়েছে। কাজেই রাসেলের সেই যে সম্ভাবনাকে আজকে ব্রত হিসাবে নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই রাসেলের সম্ভাবনাকে তিনি সমস্ত শিশুর ভিতরে আজকে বিকশিত করতে চান। তাই তো যখন আমরা দেখি বৎসরে এইরকম একটা দেশে, আজকে থেকে তো না, যখন থেকে স্কুলের বাচ্চাদের তিনি বই দিচ্ছেন, এই বইগুলো পেয়ে বিশেষ করে গ্রামের পল্লী সে নিভৃত কোণে যখন একটা শিশু বইটাকে ওই মানে জড়িয়ে ধরে আকাশের দিকে চোখ বুজে সে হাসতে থাকে, তখন শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, তাদের ভিতরে রাসেলকে খুঁজে পান এবং রাসেল বিকশিত হয় তার স্বপ্নের সোনার বাংলা, যেটি শেখ হাসিনা গড়ে তোলার প্রত্যয় নিয়েছেন, প্রতিজ্ঞা নিয়েছেন। তাই তিনি বলেন, প্রতিজ্ঞা করেন, এ শিশুকে বাসযোগ্য করে যাব এ পৃথিবী নবজাতকের কাছে, এমন দৃঢ় অঙ্গীকার। এবং শেখ হাসিনা অঙ্গীকার ভঙ্গ করেন না এবং তিনি তার অঙ্গীকারকে নিশ্চয়ই বাস্তবে রূপায়িত করে চলছেন, চলবেন এবং এই দেশের প্রতিটি শিশুর মুখে হাসি উঠবে এবং অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি কে দেবে? দেবে শেখ হাসিনা। এটাই আজকে বাংলার মানুষের বিশ্বাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এবার আমাদের সেই মহেন্দ্র খন, যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি, আজকের সবার সভাপতি, বাংলার 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সর্বশেষ ঠিকানা, আধুনিক বাংলার উপকার, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গণতন্ত্রের মানুষকন্যা, বিশ্বশান্তির অগ্রদূত, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ শেখ রাসেলের প্রিয় হাসু আপা, জাতির পিতা রক্তের উত্তরাধিকার, বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি, জননেত্রী শেখ হাসিনা এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস উদযাপন আমরা করছি, আজকে জাতীয়ভাবে এটা উদযাপন করছি। যে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা রাসেলের স্মরণে এই স্মরণ সভা, এই রাসেলের
আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, জাতীয় চার নেতা, 30 লক্ষ শহীদ, 2 লাখ মা বোন সহ সকলের আমি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট শুধু রাসেলকে না, আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেমন হত্যা করেছে, সেই একই সাথে আমার মা, আমার ছোট্ট 3 ভাই কামাল জামাল রাসেল, কামাল জামাল নবপরিণীত বধূ, আমার একমাত্র চাচা সহ পরিবারের যে সকল সদস্যরা শাহাদাত বরণ করছে সকলকে আমি স্মরণ করি। 15ই আগস্ট মনে হয় আরেকটি কারবালার ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। কারবালায়ও নারী শিশুকে কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15ই আগস্ট ঘাতকরা, যাদের জন্য আমার বাবা সারা জীবন সংগ্রাম করলেন, আর তাদের হাতেই তাকে জীবন দিতে হলো। আর জীবন দিতে হলো পরিবারের সকল সদস্যকে। আমার আর রেহানা দুর্ভাগ্য যে আমরা মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। যেদিন যাই সবাই ছিল, কিন্তু এরপরে যেদিন ফিরে আসি কেউ ছিল না। রাসেল আমাদের সবার ছোট, 64 সালে জন্ম, 57 বছর বয়স রাসেলের, আজকে 2021। এই 57 বছর বয়স হতো তার, কিন্তু 10 বছরেই তাকে হারিয়ে যেতে হলো ঘাতকের নির্মম বুলেটের আঘাতে। পাকিস্তানি শাসকরা যে কোনো সময় বাংলাদেশে এই বিশেষ করে পূর্ববঙ্গে কিছু হলেই তারা সব সময় একটা না একটা সমস্যা তৈরি করত। 64 সালে যেমন হিন্দু মুসলমান রাইটও হয়েছে, বাঙালি বিহারি রাইটও হয়েছে বাংলাদেশে বারবার। 64 সালে ফাতেমা জিন্নাহ ছিল সমগ্র বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই ফাতেমা জিন্নাহর নির্বাচন প্রচারণায় তখন ব্যস্ত। তিনি তখন চিটাগাং ছিলেন। রাসেল জন্ম হওয়ার সাথে সাথে আমরা তাকে ফোনে খবর দেই। সে ছোট্ট শিশুটি জন্মের পর যাকে আমি কোলে তুলে নিয়েছিলাম, আমার হাত ধরেই কিন্তু রাসেল হাঁটা শেখে। আমাদের 5টা ভাই বোনের আমরা ছিলাম, আমাদের 4 জনের অত্যন্ত আদরের, কিন্তু বাবার স্নেহ বঞ্চিত। 66 সালে যখন 6 দফা দিলেন, তারপরে যখন আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, সে তো তখন অবুঝ শিশু। কিন্তু যখন আব্বা মুক্তি পেয়ে ফিরে এলেন, তখন তা সে না পাওয়ার যে ব্যথা বেদনাটা আমরা উপলব্ধি করতে পারতাম এই কারণে যে যখনই আব্বা যেখানেই বসে কাজ করুক, কারণ 32 নম্বর বাসায় লাইব্রেরিটা ছিল অফিস রুম, ওখানে বসে উনি কাজ করতেন, নেতারা আসতেন বা ড্রয়িং রুমে বসতেন, রাসেল খেলাধুলার ফাঁকে ফাঁকে কয়েক মিনিট পর পর আব্বার কাছে ছুটে যেতেন। ছুটে যেয়ে দেখতো ওর ভিতরে একটা হারাই হারাই ভয় ছিল, এই জন্য ও প্রতি মুহূর্ত ছুটে যেত। তাকে যতই আব্বা বলুক যে পড়তে যাও বা খেলতে যাও, কিন্তু সে যেতে চাইতো না, কিছুতেই ছাড়তে চাইতো না। আর আরও ছোট থাকতে যখন আমরা কারাগারে যেতাম আব্বার সাথে দেখা করতে, সেই দিনটা ছিল ওর জন্য সবথেকে কষ্টের। সে ঘুমাতে চাইতো না, শুধু কাঁদতো এবং আমাদের সবাইকে ডাকতো। আমরা সবাই যে তার বিছনার পাশে তার সাথে থাকতাম, বসতাম। এই একটা কষ্ট নিয়েই কিন্তু বড় হচ্ছিল। আর তারপরে চরম আঘাত পেল 71 সালে। আর যে খুনিরা রাসেলকে হত্যা করলো, মানে একটা পরিবার, শুধু আমাদের বাসা না, আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করলো,
সেখানে গুলি করে সেই পরিবারের সদস্যদের হত্যা করলো। গুলির আঘাতে আমার মেজো ফুফু পঙ্গু ছিলেন, আমার ফুফাতো বোন এখনও বেঁচে আছে একটা পঙ্গু, আরও একটা ফুফাতো ভাইতে সেও গুলি খাওয়া, বোন আর একটা সেও আছে গুলি খাওয়া, এরকম অনেকেই। এবং ওই দিন আরও অনেকেই যারা গুলিতে হয়তো আহত ছিল বেঁচে গেছে, তারাও কিন্তু সেই অবস্থায় বেঁচে আছে। আর আমাদের প্রতিষ্ঠান বাড়িতে কেউই ছিল না, সকলকেই ঘাতকের দল হত্যা করে, এমনকি পুলিশ অফিসার বা আমার বাবার মিলিটারি সেক্রেটারি তাদেরকেও ছাড়েনি। কিন্তু এই হত্যার কোনো বিচার হবে না বলে আইন হয় এদেশে। আমি জানি না, সারা বিশ্বে অনেকেই কথা তুলে, মানবাধিকারের কথা তুলে, আমাকে অনেক সময় মানবাধিকার নিয়ে প্রশ্ন করে, তখন আমার মনে হয় আমি জিজ্ঞেস করি তাদের কি অধিকার আছে প্রশ্ন করার আমার, যেখানে আমার বাবা মা ভাইদের সবাইকে হত্যা করার পর আমি বিচার চাইতে পারিনি। আমি যখন বাংলাদেশে আসলাম আমি কোনো মামলা করতে পারবো না, আমি বিচার চাইতে পারবো না, কারণ ইনডেমনিটি অর্ডিন্যান্স, খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্তি দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে, এবং তাদেরকে দূতাবাসে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে রাষ্ট্রপতির প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে সদস্য করা হয়েছে, তাদেরকে নানাভাবে পুরস্কৃত করা হয়েছে। এই দেশে কি অবস্থা ছিল তখন তাহলে দেশের? ৭৫-এর পর বাংলাদেশে ১৯টা কু হয়েছে। আমি জানি বিএনপির অনেক নেতা বা বিএনপিতে আগে ছিল, তারা অনেকে দাবি করে যে জিয়াউর রহমানের হাতে সেনাবাহিনী খুব নাকি ডিসিপ্লিন ছিল এবং শক্তিশালী হয়েছে। সেখানে আমার প্রশ্ন, ১৯টা কু যখন হয় একটা দেশে, অর্থাৎ ৭৫ থেকে এই ৮১, এই মধ্যেই ১৯টা কু হয়েছিল, তাহলে সেই দেশে সেনাবাহিনী শক্তিশালী থাকে, ডিসিপ্লিন থাকে, এই দাবি করে কোন মুখে? আর এ কথা বলেই বা কোন মুখে? কারণ জিয়াউর রহমান একটা সেনাবাহিনীর সদস্য হয়েও সে তো শুধু জাতির পিতার হত্যার সঙ্গে যে জড়িত তা নয়, সে তো হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসারদের হত্যা করেছে, এই আওয়ামী লীগের নেতা কর্মীদের দিনের পর দিন কারাগারে, ৭৫-এর পর তো সব নেতাদের কারাগারে বন্দি করে রেখেছে, তাদের উপর অমানবিক অত্যাচার করেছে, এবং এই অত্যাচার তো পরবর্তীতেও তারা করেছে। কিন্তু তাদের মধ্যে মানবতা বোধ বলে কোনো কিছুই ছিল না, এখনও নাই। কারণ ওই খুনিদের যখন আমি বিচার করলাম, তাদের বিরুদ্ধে ফাঁসির রায় হলো, এরপর ২০০১-এ যখন আমরা ক্ষমতা আসতে পারলাম না, খালেদা জিয়া কিন্তু সেই বিচার বন্ধ করে দিল। শুধু বন্ধ করে দেয়নি, সেই আসামি, তখনও তারা আসামি, কারণ তখনও তাদের বিরুদ্ধে বিচার আছে। যাদের চাকরি ছিল ফরেন মিনিস্ট্রিতে, তারা চাকরির থেকে তারা বহিষ্কৃত ছিল, খালেদা জিয়া তাদেরকে ডেকে এনে আবার চাকরিতে পুনর্বাসন করে, এমনকি প্রমোশন পর্যন্ত যায়। খায়রুজ্জামানকে সে প্রমোশনও দিয়েছিল এবং পরবর্তীতে মালয়েশিয়াতে পাঠিয়ে দিল রাষ্ট্রদূত করে। খুনি পাশা মারা গিয়েছিল, মৃত্যুর পর তাকে প্রমোশন দেওয়া হয়। খালেদা জিয়ার এই খুনিদের প্রতি তার এই যে পক্ষপাতিত্ব, এটার কারণটা কি? কারণটা খুব স্পষ্ট। কারণ খুনি মোস্তাকের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে এই খুনের সাথে জড়িত ছিল। এই রাসেলকে সর্বশেষে হত্যা করা হয়, বলা হয়েছিল ওই ছোট্টটুকুর জন্য বাঁচে না। এই নির্দেশটা কে দিয়েছিল, কারা দিয়েছিল? সব শেষে, সব থেকে এটাই কষ্টের, যে সব শেষে রাসেলকে ভাই, এদিকে চাচার লাশ, ওদিকে কামালের লাশ, আব্বার লাশ, মায়ের লাশ সব মারিয়ে উপরে নিয়ে তাকে সবার শেষে নির্মমভাবে হত্যা করে। অথচ রাসেল ছোটবেলা থেকে, আমি বলবো, এত সহজ সরল একটা শিশু, যার কোনো দাবি ছিল না, তার জীবনে স্বপ্ন ছিল সে আর্মি অফিসার হবে। টুঙ্গিপাড়ায় ছোটো ছোটো শিশুদের নিয়ে সে বাহিনী গঠন করে তাদেরকে ট্রেনিং করাতো, তাদের জন্য কাপড় চোপড় কিনে দিতে হতো আমার মার। আমি ৮১ সালে ফিরে এসে সে মার স্টিলের আলমারির ভিতরে অনেকগুলি কাপড় চোপড় পাই, জামা পাই, যে জামা সবসময় মা কিনে জমিয়ে রাখতো, কারণ রাসেল ওই ছোট্ট গরিব বাচ্চাদের নিয়ে আসতো, তাদেরকে কাপড় দিতে হবে। এবং প্যারেড করার পর তাদেরকে পুরস্কার হিসেবে, তখনকার দিনে ১ টাকার অনেক দাম ছিল,
আমার চাচা একদম নতুন নোটের বান্ডিল ওর হাতে দিত, সে সবাইকে একটা করে টাকা পুরস্কার দিত যে তোমরা চকলেট কিনে খাও। তো সেই রাসেল তাকে সবার শেষে নির্মমভাবে হত্যা করলো। যখন যখন বিরোধী দলে ছিলাম তখনও চেষ্টা করেছি, এখনও চেষ্টা করি এদেশের শিশুরা তাদের লেখাপড়া, তাদের চিকিৎসা ব্যবস্থা, তার জন্য নিয়মিত স্কুলে যেতে পারে। আজকে যেমন আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, কাজে সেই ডিজিটাল বাংলাদেশ সেটা তৈরি করার জন্য তাদেরকে প্রস্তুত করা, তাদেরকে ট্রেনিং দেওয়ার সব রকম ব্যবস্থা আমরা করে দিচ্ছি। শিশুর নিরাপত্তার ব্যবস্থা, শিশু অধিকার আইন তো জাতির পিতা 1974 সালে করে দিয়ে গেছেন। প্রাথমিক শিক্ষাটাকে অবৈতনিক করে দিয়ে গেছেন, বাধ্যতামূলক করে দিয়ে গেছেন। কাজে আমার বাবার আদর্শ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি যে আমাদের এদেশের শিশুরা যেন আর এই নির্মমতার শিকার না হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এখনও আমরা দেখি সেই নির্মমতা, এখনও মাঝে মাঝে দেখি এবং পরবর্তীতেও আমরা দেখেছি, কিন্তু এটা যেন না হয়। কারণ দেখেছি আগুন দিয়ে পুড়িয়ে কিভাবে হত্যা করা হচ্ছে জ্যান্ত মানুষগুলিকে, শিশুকে পর্যন্ত। এই খালেদা জিয়া সরকারই তো এই খালেদা জিয়া বিরোধী দলে থাকতে অগ্নি সন্ত্রাস করে চলন্ত বাসে আগুন দিয়ে পুড়িয়েছে। বাপ দেখেছে নিজের চোখের সামনে সন্তান আগুনে পুড়ে মারা যাচ্ছে। সেই রকম নিষ্ঠুর ঘটনা তো বাংলাদেশে ঘটেছে। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্য এই বাংলাদেশের। আমি এটুকুই চাইব যে এখানে মানবতার প্রশ্ন যারা তোলে তারা যেন এই ঘটনাগুলি ভালোভাবে দেখে যে বাংলাদেশে কী ঘটতো। কিন্তু আমরা সরকার আসার পর থেকে আমাদের প্রচেষ্টা যে কোনো শিশু রাস্তায় ঘুরে বেড়াবে না, টোকাই থাকবে না, তাদের জন্য একটা ঠিকানা থাকে, তারা যেন একটু ভালোভাবে বসবাস করতে পারে। তাই আমাদের একটাই লক্ষ্য যে এদেশের প্রতিটি মানুষ একটা ঘর পাবে, গৃহহীন মানুষ, প্রতিটি মানুষ শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, ভালোভাবে বাঁচবে, সুন্দরভাবে বাঁচবে, এবং একটা শিশু তার যে মেধা, তার যে জ্ঞান, তার যে বুদ্ধি, সেটা যেন বিকশিত হতে পারে, যেন বাংলাদেশকে তার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই চেষ্টাই আমি করে যাচ্ছি। কারণ এত রক্তক্ষয়, এত কিছু বাংলাদেশে ঘটে গেছে যে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে সেটাও আমরা চাই, এবং এদেশের সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আমি জানি আমাদের ছোট্ট ভৌগোলিক সীমারেখায় ছোট দেশ হলেও জনসংখ্যার দিক থেকে অনেক বড়, কিন্তু সেই দেশেই আমি চাই যে প্রত্যেকটা মানুষের জীবন যেন সুন্দর হয়, উন্নত হয়, প্রত্যেকটা মানুষ যেন তার অন্ন বস্ত্র পায়, উন্নত জীবন পায়, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেটাই আমার লক্ষ্য। আজকে রাসেল নেই, কিন্তু এদেশের হাজার হাজার শিশুরা তাদের জীবনের নিরাপত্তা, তাদের জীবনের সব চাহিদা যেন পূরণ হয়, তারা যেন সুন্দরভাবে বাঁচতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, দেশপ্রেমে যেন তারা উদ্বুদ্ধ হয়, সেটাই আমরা করে যেতে চাই। তাই সুকান্তের ভাষায় আমি বলে যেতে চাই যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। কবি সুকান্ত এই কথা বলেছিল, আমি তারই ভাষায় কথা বলে যেতে চাই যে এটাই আমার লক্ষ্য। যে বিশ্বকে পারবো কিনা জানি না, কিন্তু আমার দেশের মানুষের জন্য যেন আমি একটা সুন্দর পরিবেশ তৈরি করে যেতে চাই, যেন আমার রাসেলের মতো কাউকে যেন জীবনে হারাতে না হয়। একটা শিশু তার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হলো না, অচিরে তাকে জীবন দিতে হলো, রক্ত দিতে হলো। এই ঘটনার জন্য বাংলাদেশে আর না ঘটে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। সবাই রাসেলের জন্য দোয়া করবেন। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকে বেহেশতে নসিব করে রাসেলকে, সেই দোয়া করে সবার কাছে দোয়া চাই আমি, এবং সবাইকে আলোচনায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী মণ্ডলী,